দীর্ঘ 40 বছরের মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের পর এক নতুন অর্থনৈতিক বিপ্লবের মুখে দাঁড়িয়ে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঐতিহাসিক ছাড়ের ফলে দেশটির ঝিমিয়ে পড়া জ্বালানি খাত আবার নতুন প্রাণ ফিরে পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে তেলের এই রেকর্ড রপ্তানি আর নতুন আন্তর্জাতিক বিনিয়োগের ধারা যদি আগামী এক দশক বজায় থাকে, তবে ইরান হতে যাচ্ছে পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যতম শীর্ষ ধনী ও প্রভাবশালী দেশ। 4 দশকের বাধা পেরিয়ে ইরান কি পারবে তার সেই স্বর্ণালী যুগে ফিরে যেতে? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। 4 দশকেরও বেশি সময় ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ার ফলে ইরানের অর্থনীতিতে এক অভূতপূর্ব ও বৈপ্লবিক পরিবর্তনের উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক অর্থনীতিবিদ ও জ্বালানি বিশেষজ্ঞদের মতে এই নতুন মার্কিন নীতি যদি দীর্ঘমেয়াদে বহাল থাকে, তবে তেল রপ্তানি বৃদ্ধি, বিপুল বৈদেশিক মুদ্রা আয় এবং নতুন আন্তর্জাতিক বিনিয়োগের সুবাদে আগামী মাত্র এক দশকের মধ্যে ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যতম শীর্ষ ধনী ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হতে পারে। কিন্তু যতদিন ইসরায়েল অ্যাক্টিভ আছে, এটা হওয়া খুবই কঠিন। গত 22 জুন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ 60 দিনের জন্য ইরানে অপরিশোধিত তেল উৎপাদন, বিক্রি ও সরবরাহের ওপর থাকা কঠোর নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিলের ঐতিহাসিক ঘোষণা দেয়। এর ফলে মার্কিন কোম্পানিগুলো এখন সরাসরি ইরানি তেল কেনার, ডলারের মূল্য পরিশোধ করার এবং অতীতে কালো তালিকাভুক্ত থাকা ট্যাঙ্কার থেকেও তেল সংগ্রহের আইনি সুযোগ পাচ্ছে, যা 1979 সালের পর তেলের ওপর বিধিনিষেধের ক্ষেত্রে সবচেয়ে বড় ছাড়। 1980 সালে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের তেল নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর 2010-এর দশকে আরো কঠোর সেকেন্ডারি স্যাংশন আরোপ করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল বিশ্বের অন্য দেশগুলোকেও ইরানি তেল কেনা থেকে পুরোপুরি বিরত রাখা। 2015 সালে বহুপাক্ষিক পারমাণবিক চুক্তির পর কিছু নিষেধাজ্ঞা স্থগিত করা হলেও 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হয়ে আসার পর চুক্তি থেকে আকস্মিক সরে দাঁড়ালে সেগুলো আবারও পূর্ণ শক্তিতে কার্যকর হয়। তবে বিশ্লেষকদের মতে এবারে মার্কিন সিদ্ধান্তটি অতীতে যে কোনো ছাড়ের তুলনায় অনেক বেশি বিস্তৃত ও গভীর। এই পদক্ষেপের মাধ্যমে ইরানের তেল রপ্তানির দীর্ঘদিনের বড় বড় বাধাগুলো সাময়িকভাবে দূর হয়েছে এবং দেশটির ঝিমিয়ে পড়া সামগ্রিক জ্বালানি খাত নতুন করে বিপুল গতি ও প্রাণ পেতে শুরু করেছে। আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষক প্রতিষ্ঠান ভর্টেস্কা এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী মে মাসে প্রায় স্থবির ও থমকে থাকা ইরানের তেল রপ্তানি বর্তমানে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে দৈনিক প্রায় 15 লাখ ব্যারেলে পৌঁছেছে। অবশ্য বিশ্লেষকরা মনে করে দিয়েছেন, বিগত যুদ্ধের আগে ইরান দৈনিক প্রায় 20 লাখ ব্যারেল তেল রপ্তানি করত। তাই আগে সেই স্বর্ণালী শীর্ষ পর্যায়ে ফিরে যেতে দেশটির জ্বালানি অবকাঠামোর আরো কিছুটা সময়ের প্রয়োজন হবে। বিস্ময়কর বিষয় হলো, বিশ্ববাজারে এই বিশাল ঘোষণার বড় কোনো নেতিবাচক বা অস্থির প্রভাব পড়েনি। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে, যা থেকে বাজার বিশ্লেষকদের ধারণা বিশ্ববাজারে আগে থেকে ইরানি তেলের সরবরাহ বৃদ্ধির এই প্রবল সম্ভাবনাকে নিজেদের হিসাবে ধরে নিয়েছিল। আরেকটা কথা মাথায় রাখতে হবে, আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ অন্য লেভেলে চলে গেছে এবং রাশিয়ার তেল 3 মাসের জন্য নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছিল ইরান যুদ্ধের ফলে, কিন্তু এখন তো ইরান যুদ্ধ নাই। একটা এমইউর মাধ্যমে 60 দিনের একটা আলাপ আলোচনা চলছে, সেখানে রাশিয়া তেলের উপরে আবার নিষেধাজ্ঞা আসছে, তাই তেলের দাম আর আগের মতো কমবে না। তবে তেল রপ্তানির এই ধারাকে আরো শক্তিশালী ও টেকসই করতে হলে ইরানকে দ্রুত নতুন আন্তর্জাতিক ক্রেতা খুঁজে বের করতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশটির অধিকাংশ তেল কিনেছে মূলত চীনের ছোট ও স্বাধীন শোধনাগারগুলো। কিন্তু বর্তমানে বিশ্ববাজারে ইরানের তেলের দাম ওমান ও সংযুক্ত আরব আমিরাতের তেলের কাছাকাছি চলে আসায় চীনা শোধনাগারগুলোর জন্য আগের মতো সস্তায় তেল কেনার বিশেষ সুযোগ আর অবশিষ্ট নেই। তবে ইরানের ক্ষেত্রে ছাড় দিতে পারে, কারণ এই যুদ্ধে 40 জনের যুদ্ধে চীন এবং রাশিয়া, বিশেষ করে চীন প্রচন্ডভাবে ইরানকে সহযোগিতা করেছে, আর ইরান কখনো নিজের বন্ধুদের ভুলে না। এছাড়া সম্ভাব্য নতুন ক্রেতাদের মনে এখনো এক ধরনের বড় অনিশ্চয়তা আর দ্বিধা কাজ করছে, কারণ যুক্তরাষ্ট্রের এই বিশেষ ছাড়টি আপাতত মাত্র 60 দিনের জন্য কার্যকর করা হয়েছে। পাশাপাশি ইউরোপ ও যুক্তরাজ্যের নিজস্ব নিষেধাজ্ঞা এখনো বহাল থাকায় অনেক বহুজাতিক ব্যাংক, বীমা প্রতিষ্ঠান এবং বড় ব্যবসায়ীরা ইরানের সঙ্গে বড় আকারের বাণিজ্য চড়াতে পুরোপুরি সাহস পাচ্ছে না, কারণ টাকাটা তো রিটার্ন আসতে হবে। 60 দিনের আগে বা 60 দিনের পরে আবার যদি সবকিছু থমকে যায়। অবশ্য দীর্ঘমেয়াদী সম্ভাবনার কথা উল্লেখ করে বিশেষজ্ঞরা ধারণা করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিশেষ লাইসেন্স বা ছাড় যদি ভবিষ্যতে দীর্ঘমেয়াদে বহাল রাখা হয়, তবে ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো ইরানের পুরনো ও বিশ্বস্ত ক্রেতারাও আবার বিপুল পরিমাণে ইরানি তেল আমদানি শুরু করতে পারে। এখানে একটা
কথা বলে রাখা ভালো। পশ্চিমারা বলছে ছাড় দেওয়া হয়েছে ইরানকে। ইরান নিজেদের শক্তিতে আলোচনার টেবিলে সে ছাড়টা আদায় করে নিয়েছে, কারণ হরমুজ প্রণালী এখন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে। হরমুজ প্রণালীর যদি আর 2 সপ্তাহ, বেশি না 15 দিন বন্ধ থাকতো, সারা বিশ্বের অর্থনৈতিক কলাপস করতো, স্বয়ং এটা ট্রাম্প বলেছে। অন্যদিকে হরমুজ প্রণালী উন্মুক্ত ও নিরাপদ রাখার ক্ষেত্রে ওয়াশিংটন তেহরানের কাছ থেকে যে প্রত্যাশিত সুফল আশা করেছিল তা এখনো মোটেও স্পষ্ট বা নিশ্চিত নয়, কারণ প্রাথমিক দ্বিপাক্ষিক সমঝোতার মাত্র কয়েকদিনের মধ্যে ইরান আবারও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সুনির্দিষ্ট হুমকি দেয়। একই সঙ্গে তেহরান পরিষ্কারভাবে জানিয়েছে তারা এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথের চলাচল আরও সক্রিয়ভাবে নিজেদের নিয়ন্ত্রণে রাখবে এবং সমন্বয়ের জন্য একটি বিশেষ যোগাযোগ ব্যবস্থা চালু করবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা গভীর পর্যবেক্ষণ করছে। তাদের সেই পর্যবেক্ষণ অনুযায়ী এই নিষেধাজ্ঞা শিথিলের ফলে শুধু ইরানের তেল রপ্তানি বাড়বে না, বরং দেশটির অভ্যন্তরীণ তেল মজুদ দ্রুত কমছে, উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং আন্তর্জাতিক পরিবহন ও আর্থিক লেনদেনের বিশাল ব্যয়ও নাটকীয়ভাবে কমে যাচ্ছে। প্রতি ব্যারেল তেল বিক্রিতে ইরান আগের তুলনায় অনেক বেশি নেট মুনাফা ঘরে তুলতে সক্ষম হচ্ছে। বিশেষজ্ঞদের দৃঢ় বিশ্বাস, এই মার্কিন নীতি যদি দীর্ঘমেয়াদে কার্যকর থাকে এবং এর সঙ্গে আন্তর্জাতিক ব্যাংকে অবরুদ্ধ থাকা ইরানি সম্পদ মুক্ত হওয়া, সম্ভাব্য ট্রানজিট ফি এবং যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত অন্যান্য আর্থিক সহায়তা যুক্ত হয়, তবে আগামী 1 দশকে ইরান পারস্য উপসাগরের অঞ্চলের অন্যতম সমৃদ্ধ ও প্রভাবশালী অর্থনীতিতে পরিণত হবে। কিন্তু ইরান ভালো করে জানে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা বিশ্বাস করতে পারে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড আপনার সাথে এক কথা বলবে, এক চুক্তিতে যাবে, কিন্তু তারা করবে অন্য কাজ। তাই ইরানের উচিত এই 60 দিন থেকে যতটা পারুক নিজেদের অর্থনীতিকে বিল্ড আপ করা, নতুন নতুন মার্কেট খোলা, বড় বন্ধ হয়ে গেলে ডার্ক ফিল্ডের মাধ্যমে আবার সেগুলা চালু করা। এটা তো করেই থাকে, রাশিয়া করে থাকে ডার্ক ফিল্ড, তারপরে ইরান করে থাকে, আবার ওভাবে চালু। কিন্তু 60টা দিন যাকে বলে একদম তুরুপের মতো ব্যবসাটা করা। বন্ধুরা, ইরান 1 দশকের মধ্যে কি আবার হারানো গৌরব, বিশেষ করে অর্থনীতি হারানো গৌরবে ফিরে যাবে? তারা তো সামরিক দিক থেকে এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ, কিন্তু অর্থনীতির দিক থেকে এখানে ড্রোন ক্ষেপণাস্ত্র কোনো কাজ করে না। ইরানের কাছে একটাই সবচেয়ে বড় অস্ত্র রয়েছে, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। কিন্তু এই হরমুজ প্রণালী বন্ধ হলে ইরানের তেলও তো বন্ধ হয়ে যাবে। তাই ইরান কিভাবে তাদের অর্থনীতির চাকাটা আরো সচল করবে, সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। আর সময় বলে দেবে আগামী 1 যুগ পর ইরান কোন পর্যায়ে যাবে। মার্কিন নিষেধাজ্ঞার এই সাময়িক শিথিলতা কি সত্যি ইরানের অর্থনীতিতে এক দীর্ঘমেয়াদী বসন্ত বয়ে আনবে, নাকি 60 দিন পর আবারও অনিশ্চয়তার মুখে পড়বে তেহরান, তা সময় বলে দেবে। তবে ভূ রাজনীতির এই নয়া সমীকরণ যে মধ্যপ্রাচ্যের অর্থনীতিকে নতুন করে নাড়া দিচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। বিশ্ব রাজনীতির ভেতরে খবর আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যের সৌদি, কুয়েত ও দুবাই, যেখান থেকে দেখুন না কেন এখনই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আন্তর্জাতিক ভূ রাজনীতির এমন আপডেট নিউজ এবং ভেতরের খবর সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, আমাদের সাথে বিজ্ঞাপন বা যে কোনো প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আগামী ভিডিওতে বিশ্ব রাজনীতির নতুন কোনো রোমাঞ্চকর ইস্যু নিয়ে হাজির হব। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।